তাহলে গত ক্লাসে আমরা ছিলাম এন্টেরোব্যাকটেরিয়াসি। ওখানে আমি বললাম যে অনেকগুলো এন্টেরোব্যাকটেরিয়াসি আছে, তার মধ্যে ইকোলাই, ক্লেবশিয়ালা, সালমোনেলা, শিজেলা, এই চারটা নাম মনে রাখতে হবে। ওকে, তাহলে এই চারটা নামের জন্য অ্যাকচুয়ালি কারিকুলাম এই চারটাই আছে। তো গত ক্লাসে আমরা ইকোলাই শেষ করছি, আজকে ক্লেবশিয়ালাটা শুরু করব। এখানে বেশি কিছু নাই। ক্লেবশিয়ালা হচ্ছে নন মোটাইল ল্যাকটোজ ফার্মেন্টার ক্যাপসুলেটেড প্রোডিউস মিউকয়েড কলোনি। এখানে ল্যাকটোজ ফার্মেন্টার এবং ক্যাপসুলেটেড প্রোডিউস মিউকয়েড কলোনি, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। ক্লেবশিয়ালা সম্পর্কে আসলে 2-3টা স্লাইড, বেশি কিছু নাই এখানে। সো ক্লেবশিয়ালা, ক্লেবশিয়ালার মধ্যে অনেকগুলো স্পিসিস আছে। ক্লেবশিয়ালা নিউমোনি, রাইনোস্ক্লেরোমেটোসিস, ওজানি, অনেকগুলো আছে। তার মধ্যে আসলে ক্লেবশিয়ালা নিউমোনি এটা মনে রাখলেই হবে, যে কিনা নিউমোনিয়া করে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করে, অ্যাবডোমিনাল উন্ড অ্যান্ড সার্জিক্যাল সাইট ইনফেকশন করে। ঠিক আছে, তাহলে এই তিনটা ডিজিজের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এর পাশাপাশি বলে রাখি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য 1 নম্বর কজ হচ্ছে ইস্চেরিশিয়া কোলাই। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্লেবশিয়ালা, বুঝছো? সো আমরা যখন এন্টেরোব্যাকটেরিয়াসিকে ল্যাকটোজ ফার্মেন্টেশনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছিলাম, সে 3টা ভাগ ছিল ল্যাকটোজ ফার্মেন্টার, ল্যাকটোজ নন ফার্মেন্টার এবং লেট ল্যাকটোজ ফার্মেন্টার। ল্যাকটোজ ফার্মেন্টারের আন্ডারে 2টা এক্সাম্পল ছিল, কি কি বলতো? একজন বলো। স্যার ইশরিশিয়া কোলাই আর ক্লেবশিয়ালা। ক্লেবশিয়ালা। তাহলে ল্যাকটোজ ফার্মেন্টার গুলা ম্যাককনকি আগার মিডিয়াতে কোন কালারের কলোনি দেয়? স্যার পিঙ্ক কালার। দেখো, পিঙ্ক কালার। ঠিক আছে, এখন পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যেটা জিজ্ঞেস করে যে ম্যাককনকি আগার মিডিয়াতে ইscherichia কোলাই এবং ক্লেবশিয়ালা দুটাই পিঙ্ক কালার কলোনি দেয়। হ্যাঁ, এখন গ্রোথ ক্যারেক্টারিস্টিক দেখে তুমি কি আইডেন্টিফাই করতে পারবা কোনটা ইscherichia কোলাই আর কোনটা ক্লেবশিয়ালা? কোশ্চেনটা বুঝছো কিনা? জি স্যার, দুটোটা তো পিঙ্ক কালার, এখন কেমনে বুঝবো ওটাই বলতে স্যার। এই তো, এই দেখো, দুটাই পিঙ্ক কালার, কিন্তু এখন এই যে গ্রোথ যেগুলো হয়েছে সেগুলো দেখে তুমি কেমন করে আইডেন্টিফাই করবা কোনটা ইকেলাই আর কোনটা ক্লেবশিয়ালা? তো ক্লেবশিয়ালা আমরা যখন তোমাকে পড়ালাম, প্রথমে কি বললাম? দে প্রডিউস মিউকয়েড কলোনি ডিউ টু লার্জ পলিস্যাকারাইড ক্যাপসুল। ক্লেবশিয়ালা স্পিসিস যেগুলো আছে তাদের কাছে ক্যাপসুল থাকে, আর ক্যাপসুলটা বড় সড়ো ক্যাপসুল, লার্জ পলিস্যাকারাইড ক্যাপসুল। ঠিক আছে, যার কারণে তারা মিউকয়েড কলোনি দেয়। মিউকয়েড কলোনি হবে তোমার, দেখো, আঠালো আঠালো। দেখতেছো এটা, এই পিকচারটা? জি স্যার। জি স্যার। দেখো না, দেখলে মনে হয় না একদম গামের মতো আঠালো জিনিস একটা? হ্যাঁ স্যার। আর অপোজিটে দেখো, এটা হচ্ছে ইscherichia কোলাইয়ের গ্রোথ। হ্যাঁ, এটা দেখো একদম ড্রাই, দেখছো? জি স্যার। তাহলে দুটাই পিঙ্ক কালার কলোনি। যেটা ড্রাই কালার কলোনি দেবে, ড্রাই ন্যাচারাল কলোনি দেবে, সেটা হচ্ছে ইscherichia কোলাই। আর যেটা মিউকয়েড কলোনি দেবে, আঠালো কলোনি দেবে, সেটা হচ্ছে ক্লেবশিয়ালা স্পিসিস। ঠিক আছে, তাহলে এই ম্যাককনকি আকার মিডিয়াতে এদের কালচার ক্যারেক্টারিস্টিক দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা ইকোলাই, এটা ক্লেবশিয়ালা। পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, আর এই জিনিসটা বলার জন্য আমি আসলে ক্লেবশিয়ালাটা তোমাদেরকে পড়ালাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা স্কিপ করি।
কি এটা স্লাইড শো আসে না কেন? সব ব্যাক দেন তো দেখি আমার তো এখানে আমি কিছু জিপ ফাইল রাখছিলাম, এই কারণে কি স্লাইড শোটা হচ্ছে না? সেভ দিয়ে কিছু হয় কিনা দেখুন পিডিএফ না, এটা পিডিএফ না, এটা পিপিটি। এর আগে ফাইলে ঢুকে দেখেন তো স্যার এমনি হয় কিনা এই যে এখানে তো স্লাইড শোটা দেখাচ্ছে। ওখানে দেখাচ্ছে না আসছে তো আসছে আসছে আসছে। ওকে, তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালমোনেলা। ওকে, সালমোনেলার জন্য আমাদের আসলে রিটেনে তোমার যেটা আসে সেটা হচ্ছে গিয়ে প্যাথোজেনেসিস অফ এন্টেরিক ফিভার এন্ড ল্যাব ডায়াগনোসিস অফ এন্টেরিক ফিভার, এই দুটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সালমোনেলা এই নামটুকু আসছে একজন বিজ্ঞানীর নামে, ড্যানিয়েল এলমার সালমন। ঠিক আছে, তাহলে সালমোনেলা কি? তারা গ্রাম নেগেটিভ রড, আমরা সবাই জানি। They do not ferment lactose, produce hydrogen sulfide gas, and possess three important antigen on their cell wall. অ্যান্টেরোব্যাকটেরিয়াসি যেগুলো আছে তাদের কাছে তিনটা অ্যান্টিজেন থাকে, ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন আর কে অ্যান্টিজেন। বেসিক্যালি ও এবং এইচ মোটামুটি সবারই থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সালমোনেলার জন্য পেলাম ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন এবং ক্যাপসুলার যে অ্যান্টিজেন তার নাম এখানে রাখা হয়েছে ভিআই। ক্যাপসুলার অ্যান্টিজেন যেটা তার নাম রাখা হয়েছে ভিআই। এর আগে তোমরা যেটা জানছিলা ক্যাপসুলার অ্যান্টিজেনের নাম ছিল কে অ্যান্টিজেন, কিন্তু সালমোনেলার ক্ষেত্রে এটার নাম রাখা হয়েছে ভিআই অ্যান্টিজেন, ভিরুলেন্স। স্যার আমরা স্যার বলার সময় ও এইচ বিআই এরকম করে বলবো নাকি স্যার সোমাটিক ফ্লাজেলার ক্যাপসুলার এরকম করে বলবো পুরোটা বলতে হবে, সোমাটিক ও অ্যান্টিজেন, ফ্লাজেলার এইচ অ্যান্টিজেন, ক্যাপসুলার কে অ্যান্টিজেন ইন কেস অফ ইকোলাই। হ্যাঁ, আর জি। সালমোনেলার ক্ষেত্রে সোমাটিক ও অ্যান্টিজেন, ফ্লাজেলার এইচ অ্যান্টিজেন এবং ক্যাপসুলার ভিআই অ্যান্টিজেন। যখন নাম রাখা হয়েছিল তখন মনে করা হয়েছিল যে ক্যাপসুলটাই সব থেকে বেশি ক্ষতিকর মানব শরীরের জন্য, এই জন্য ক্যাপসুলারের পাশে ভিআই, ভিরুলেন্স শব্দটুকু অ্যাড করা হয়েছিল। ওকে, তাহলে এভাবেই নামটুকু মনে রাখতে হবে। তাহলে অ্যান্টিজেন গুলো নামগুলো কেন মনে রাখলাম? কারণ তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে ল্যাবে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি সালমোনেলাকে। ঠিক আছে, তাহলে এই তিনটা অ্যান্টিজেন মনে রাখতে হবে। এখন দেখো সালমোনেলা, সালমোনেলা প্রায় 2500-র মতো স্পিসিস আছে, 2500-র মতো স্পিসিস আছে। এই জন্য এটার ক্লাসিফিকেশনটা খুব কঠিন। ক্লাসিফাই করা হয়েছে অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল, অ্যান্টিজেনিক এবং মলিকুলার বেসিসে। ওকে, যেটা অ্যান্টিজেনিক তার নাম হচ্ছে কফম্যান হোয়াইট ক্লাসিফিকেশন, দুইজন বিজ্ঞানীর নামে। তো ক্লিনিক্যালি যখন ভাগ করা হয় তখন দেখা যায় টাইফয়েডাল সালমোনেলা, নন টাইফয়েডাল সালমোনেলা, এটা হচ্ছে ইজিএস্ট ক্লাসিফিকেশন। অ্যান্টিজেনিক ক্লাসিফিকেশন করা হয়েছে ও এবং এইচ অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, ওই জন্যই তো আমাদেরকে বলছিলাম অ্যান্টিজেন গুলার নাম মনে রাখতে হবে। আর মলিকুলার ক্লাসিফিকেশন করা হয়েছে ডিএনএ অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে দেখো তিন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। সো এই তিনটা ক্লাসিফিকেশনের মধ্যে সবথেকে ইজিয়েস্ট ক্লাসিফিকেশন হচ্ছে টাইফয়েডাল সালমোনেলা, নন টাইফয়েডাল সালমোনেলা। তো তোমাদের এভাবেই মনে রাখলে হবে, ক্লাসিফিকেশন নিয়ে খুব একটা ঝামেলা করে না। তো ক্লাসিফাই করার সময়
বললাম যে 25টা সেরোটাইপ আছে, অনেকগুলা সংখ্যা অ্যাড করা হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের এই যে তুমি নামগুলা দেখতেছো তার মধ্যে 3টা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে সালমোনেলা টাইফি, আর বাকি 3টা হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি এবং প্যারাটাইফি সি। সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি, প্যারাটাইফি সি। ওকে, তাহলে সালমোনেলার মধ্যে আমরা 3টা অর্গানিজমের নাম মনে রাখবো, সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি এ, বি এবং সি। ঠিক আছে, আচ্ছা। কেন মনে রাখবো? বিকজ দে আর রেস্ট্রিক্টেড টু হিউম্যান হোস্ট। এই সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি এ, বি, সি শুধুমাত্র হিউম্যানকে ইনফেক্ট করে, and they produce enteric fever. আমরা যেটা বলি টাইফয়েড ফিভার, সেটার আসলে সায়েন্টিফিক নেম হচ্ছে এন্টেরিক ফিভার। ওকে, তাহলে ক্লাসিফাই অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমাদের হিউম্যানে ডিজিজ করে বেসিক্যালি টাইফি এবং প্যারাটাইফি এ, বি, সি। তার মধ্যে টাইফিটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, তাহলে সালমোনেলা সম্পর্কে আমরা একটু বলি। দে আর ক্যাপসুলেটেড গ্রাম নেগেটিভ অর্গানিজম, দে আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব তোমাদের নিশ্চয় মনে আছে, অ্যারোবিক, অ্যানারোবিক এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। অ্যারোবিক গুলা কি? গ্রোথের জন্য অক্সিজেন লাগবেই। অ্যানারোবিক গুলা অক্সিজেনের প্রেজেন্সে গ্রোথ করতে পারবে না। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব গুলা অক্সিজেন থাকুক বা না থাকুক, সে কিন্তু গ্রো করতে পারবে, তার মেটাবলিজম গুলা সব করতে পারবে। ঠিক আছে, এখন আমরা যেটা বললাম, আমাদের যেটা ইম্পর্টেন্ট সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি কি করে? তারা এন্টেরিক ফিভার করে, যেটা টাইফয়েড ফিভার নামেও পরিচিত। ওকে, সো এই এন্টেরিক ফিভার যেটা, এটা যদি ট্রিটমেন্ট করা না হয়, ইট ক্যান বি ফেটাল, মানুষ মারাও যেতে পারে। তোমরা সকলে রাইট ব্রাদারের নাম শুনছো তাই না? উইলবার রাইট, অরভিল রাইট, যারা কি আবিষ্কার করছিল, জানো কি না? রাইট ব্রাদার নাম শুনছো কিনা? ট্রেন আবিষ্কার করছিল। ট্রেন আবিষ্কার করছিল, হ্যাঁ। উইলবার রাইট হচ্ছে গিয়ে বড়, আর অরভিল রাইট হচ্ছে গিয়ে ছোট। তো উইলবার রাইট এই সালমোনেলা ইনফেকশনে মারা গেছিল, টাইফয়েড ফিভার হয়ে বা এন্টেরিক ফিভার হয়ে সে মারা গেছিল। ওকে, কারণ এই টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার যদি তোমার ট্রিটমেন্ট করা না হয়, সেটা ইন্টেস্টিনাল পারফোরেশন করে, ছিদ্র করে দেয় ইন্টেস্টাইন। ওকে, এবং একবার ছিদ্র হয়ে গেলে ফিক্যাল ম্যাটার গুলো পেরিটোনিয়ামে চলে আসবে এবং সেকেন্ডারি ইনফেকশন করবে। তাহলে রুট অফ এন্ট্রি কি? শরীরে কেমনে ঢুকে? ফিকোরাল রুট। ওকে, দ্যাট মিনস এটা হাইজিনের সাথে সম্পর্কিত, হাইজিনের সাথে সম্পর্কিত। এই যে বিয়ে বাড়িতে তোমরা সালাদ খাও, অথবা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে সালাদ খাও, এই জিনিসটা কিন্তু করা উচিত না, কারণ আমরা তো জানি না সালাদ কাটার সময় হাইজিনটুকু মেনটেন করা হয়েছিল কিনা। বিয়ে বাড়িতে যাবা, মেজবানে যাবা, সালাদ দেবে, একটা বড় ডেকচি থাকে, ডেকচির মধ্যে সব ফেলে রাখে, তারপর হাতে করে নেয়, তোমাদেরকে সার্ভ করে। ঠিক আছে, তাহলে সালাদ জাতীয় জিনিসগুলা বাসায় খাবা, বাসায় প্রসেস করে খাবা, বাইরে এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ এই সালাদ আইটেমের মাধ্যমে কিন্তু এই তোমার সালমোনেলা ইনফেকশন হয়ে থাকে। তার সাথে কন্টামিনেটেড ড্রিঙ্ক তো আছে, কন্টামিনেটেড ওয়াটার আছে। আরেকটা কথা বলে রাখি, ডিম, আমরা যে ডিম খাই, অনেক সময় আমরা হাফ বয়েল করে খাই, পুরা সিদ্ধ না করে আধা সিদ্ধ করে খাই, এবং ওখানেও কিন্তু সালমোনেলা ইয়া থাকতে পারে, সালমোনেলা টাইফি থাকতে পারে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে স্যানিটেশন এবং পুয়ার হাইজিন যদি থাকে কোনো জায়গায়, এবং ওখানে যদি খাওয়া দাওয়া করা হয়, তাহলে কিন্তু
সালমোনেলা ইনফেকশন হতে পারে। আচ্ছা, তোমার তো জিআইটি এটা পড়ানো হয়েছিল অ্যানাটমি ফিজিওলজিতে। হ্যাঁ স্যার, পড়েছে। তাহলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটা তো আসলে ওরাল ক্যাভিটি থেকে শুরু হয় আর রেকটাম অ্যানাল ক্যানালে গিয়ে শেষ হয়, তাই না? জি তাহলে স্যার। দেখো স্ট্রাকচারালি কি আছে। ওরাল ক্যাভিটির পরে আমরা পাচ্ছি ইসোফেগাস, ইসোফেগাসের পরে স্টোমাক, স্টোমাকের পরে কন্টিনিউশন হিসেবে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পরে কন্টিনিউশন হিসেবে আমরা পাই লার্জ ইন্টেস্টাইন। ওকে, আচ্ছা, তাহলে এই ট্র্যাকটুকু আমাদের একটু জানতে হবে, কারণ এই ট্র্যাকটে আলটিমেটলি সালমোনেলা ইনফেকশন করে। তাহলে প্যাথোজেনেসিস অফ এন্টেরিক ফিভার এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে কি, ট্রান্সমিশন, transmitted by fecal-oral route through contaminated food and water. 1 number point. Infective dose 10 to the power 5 to 10 to the power 8 bacilli are needed to initiate infection. তাহলে এখানে আমি একটা বলে রাখি, সালমোনেলা শিজেলা দুটাই ল্যাকটোজ নন ফার্মেন্টার এবং দুইটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফেকশন করে। তো ইনফেক্টিভ ডোজ কার কত এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, তাহলে সালমোনেলার ইনফেক্টিভ ডোজ কিন্তু অনেক বেশি, 1-এর পরে 5টা শূন্য অথবা 1-এর পরে 8টা শূন্য। তাহলে কত হয় চিন্তা করে দেখো। তাহলে বড় অ্যামাউন্টের অর্গানিজমের লোড লাগবে ইনফেকশনের জন্য। তাহলে একবার ওরোফিকাল রুটে এন্টার করলো, আফটার ইনজেকশন এন্ড passes through the stomach, salmonella attached to mucosa of the small intestine and invade into the M cells, যার অপর নাম হচ্ছে ফুল মিনিং হচ্ছে কি ম্যাক্রোফোল সেল, located in pair spaces as well as into enterocyte. তাহলে সালমোনেলা যে কোনো অর্গানিজমকে ঢুকতে গেলে একটা গেট লাগবে, একটা গেটওয়ে লাগবে বা একটা রিসেপ্টর লাগবে। এখানে গেটওয়ে বা রিসেপ্টর হচ্ছে গিয়ে এম সেল, ম্যাক্রোফোল সেল। তাহলে দেখো এই ছবিটুকু দেখো, এখানে তোমরা স্মল ইন্টেস্টাইনের মধ্যে একটা নীল কালারের সেল দেখতেছো, দেখা যাচ্ছে? ছবিটুকু দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। তাহলে দেখো ইন্টেস্টিনাল লাইনিং এপিথেলিয়াম আছে, তার মাঝখানে একটা স্পেশাল সেল দেখা যাচ্ছে নীল কালারের, এটাই হচ্ছে গিয়ে এম সেল। আর দেখো এই এম সেলের ভিতরেই কিন্তু, এম সেলের মাধ্যমেই কিন্তু ইন্টেস্টাইনের ভিতরে আমাদের সালমোনেলাটুকু এন্টার করে। আর তার নিচে দেখো অ্যাগ্রিগেশন, এগুলো হচ্ছে পেয়ার স্পেসেস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে পেয়ার স্পেসেস, আর এম সেলের মাধ্যমে আমাদের সালমোনেলাটুকু পেয়ার স্পেসেসে রিচ করলো। After entry, bacteria immediately surrounded by inverted cytoplasmic membrane similar to phagocytic vacuole. যে কোনো সেলের মধ্যে একটা মাইক্রো অর্গানিজম ঢুকলে সেটা একটা স্পেসে চলে আসে, সেই স্পেসটাকে বলা হয় ভ্যাকিউল। ওকে, Salmonella containing vacuole cross the epithelial layer to reach submucosa where they phagocytose by macrophage. আমরা ইন্টেস্টিনাল যে হিস্টোলজি আছে সেখানের মধ্যে আমরা 3টা লেয়ার পাই, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার এন্ড সেরোসা। ভিতর থেকে বাইরে মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার এন্ড সেরোসা। এই সাবমিউকোসাল লেয়ারে আমাদের ম্যাক্রোফেজ গুলো থাকে। This Salmonella survive the antimicrobial environment of the macrophage. Salmonella induce certain alteration on its surface so that the bacilli no longer susceptible to the lysosomal enzyme of macrophage. তাহলে এখানে দেখো
সালমোনেলা এন্টার করলো, এপিথেলিয়াল সেল, পেয়ার প্যাচেস ওখানে আসছে। এন্টার করার পরে সে কি করলো, সেলের ভিতরে একটা ভ্যাকুউলের মধ্যে চলে আসলো। ওকে, এবং আলটিমেটলি কি হলো, ম্যাক্রোফেজের সাথে তাদের দেখা হলো। ম্যাক্রোফেজ কি করলো, এদের কিছু কিছু সালমোনেলাকে এনগালফ করলো। সালমোনেলা এনগালফ করার পরে ম্যাক্রোফেজ কি করে, নরমালি তার শরীরের ভিতরে লাইসোজোম নামে একটা সাবস্টেন্স আছে, একটা ভ্যাকুউল থাকে, ওখানের মধ্যে অনেক ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে, সেই এনজাইমগুলোর নাম হচ্ছে লাইসোজোমাল এনজাইম। তো নরমালি এই লাইসোজোমাল এনজাইমগুলা কি করে, ওই যে অর্গানিজমটাকে সে এনগালফ করছিল সেটাকে সে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু সালমোনেলা ডিস্ট্রাকশনটুকু হতে দেয় না। পরবর্তী স্লাইডটুকু দেখো। ম্যাক্রোফেজ এনগালফ করলো, একটা ভ্যাকুউলের মধ্যে চলে আসলো। এখন ম্যাক্রোফেজের ভিতরে কি থাকে, লাইসোজোম থাকে, লাইসোজোমের মধ্যে লাইসোজোমাল এনজাইম থাকে। তাহলে সালমোনেলা করে কি, তার বডি থেকে সে কিছু প্রোটিন সিক্রেট করে, এবং এই প্রোটিন সিক্রেট করার পরে যেটা হয়, যে ভ্যাকুউলটা আছে সেটার আরেকটা নাম হচ্ছে ফ্যাগোজোম, আর ম্যাক্রোফেজের কাছে থাকে লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম এবং লাইসোজোমের মধ্যে ফিউশন হতে হয়, এবং তার ফলশ্রুতিতে লাইসোজোমাল এনজাইমগুলা মাইক্রো অর্গানিজমটাকে ডিস্ট্রয় করে। কিন্তু সালমোনেলা কি করলো, কিছু স্পেশাল প্রোটিন সিক্রেশন করলো, যার কারণে ফ্যাগোজোম এবং লাইসোজোমের মধ্যে ফিউশন হলো না, এবং ফিউশন না হওয়ার কারণে ম্যাক্রোফেজের শরীরে যে লাইসোজোমাল এনজাইমগুলো থাকে সেগুলা সালমোনেলাকে ডিস্ট্রয় করতে পারলো না। ওকে, তাহলে সালমোনেলা কি করলো, মাল্টিপ্লাই করা শুরু করলো। ওকে, এখন কি হবে, সালমোনেলা তো ডিস্ট্রয় হলো না, সে মাল্টিপ্লাই করলো। এখন যে ম্যাক্রোফেজ যেগুলো আছে সেগুলা কি করে, সালমোনেলাকে নিয়ে মুভমেন্ট করে। So salmonella contained inside the macrophage spread via lymphatic to enter the bloodstream. এটার আরেকটা নাম হচ্ছে ট্রানজিয়েন্ট প্রাইমারি ব্যাকটেরিমিয়া। Then bacilli disseminated through the reticular endothelial tissue like liver, spleen, lymph node, and bone marrow, and other organs such as gallbladder, kidney, and lung, where further multiplication takes place. Secondary bacteremia occur from the seeded organ, which leads to the onset of clinical disease. তাহলে পরবর্তী অ্যানিমেশনটা একটু দেখো। ম্যাক্রোফেজ সালমোনেলাকে নিয়ে লোকাল লিম্ফ নোডে চলে গেল। লোকাল লিম্ফ নোড থেকে আলটিমেটলি লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে থোরাসিক ডাক্ট থেকে তোমার সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে, এবং সিস্টেমিক সার্কুলেশন থেকে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে যে অর্গানগুলো আছে সেসব জায়গায় গিয়ে জমা হবে। এতটুকু বুঝছো কি না, এখানে কোনো কনফিউশন আছে? না স্যার। এখানে আমি কি বললাম, আফটার এন্ট্রি ওরোফিক্যাল রুটে এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে সে কি করলো, ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করলো। স্মল ইন্টেস্টাইনে কিভাবে প্রবেশ করলো, এম সেল মানে মাইক্রোফোল সেলের মাধ্যমে। ওই সেলের মাধ্যমে এন্টার করার পরে সে কার সাথে দেখা হলো, ম্যাক্রোফেজের সাথে। ম্যাক্রোফেজ কি করলো, সালমোনেলাকে এনগালফ করলো। এনগালফ করার পরে সে সালমোনেলাকে ডিস্ট্রয় করতে পারার কথা, কিন্তু এখানে যেহেতু সালমোনেলার কাছে কিছু স্পেশাল প্রোটিন আছে, ওই স্পেশাল প্রোটিনের কারণে সালমোনেলা ডিস্ট্রাকশন হচ্ছে না, বরঞ্চ সে কি করে, ম্যাক্রোফেজের ভিতরে মাল্টিপ্লাই করতে থাকে। ওকে, আর ম্যাক্রোফেজ তোমাদেরকে আমি আগে পড়াইছি, কিছু ম্যাক্রোফেজ থাকে ফিক্স, কিছু থাকে মোবাইল। তো ম্যাক্রোফেজ করে কি, যেগুলো মোবাইল ম্যাক্রোফেজ সেগুলা ওই সালমোনেলা গুলাকে ক্যারি করে লোকাল লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে
আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে মানে ব্লাডে চলে যায়। তোমরা সকলেই জানো, তোমাদেরকে তো লিম্ফেটিক ড্রেনেজ পড়ানো হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, স্লাইড শেয়ার চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এরা কি করলো? সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল। এই প্রথমবারের মতো যখন লিম্ফেটিক সিস্টেম থেকে ব্লাডে মানে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল, তখন বলা হচ্ছে প্রাইমারি ব্যাকটেরিমিয়া। প্রথমবারের মতো গেল লিম্ফেটিক সার্কুলেশন থেকে ব্লাডে। তারপর ব্লাড থেকে কোথায় গেল? রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের বিভিন্ন অর্গান গুলাতে গেল। ঠিক আছে, এখন এই অর্গান থেকে তারা আবার ব্লাডে যায়। ওই কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিমিয়া। তাহলে তুমি সালমোনেলাকে সিস্টেমিক সার্কুলেশনে দুইবার পেলা। প্রথমবার হচ্ছে গিয়ে কখন? যখন সে লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে ম্যাক্রোফেজের মাধ্যমে আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে গেল এবং সিস্টেমিক সার্কুলেশন থেকে অর্গান গুলাতে গেল। তাহলে প্রথমে পেলা প্রাইমারি ব্যাকটেরিমিয়া, এরপরে অর্গান গুলা থেকে তারা কিন্তু আবার সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিমিয়া। এবং সেকেন্ডারি ব্যাকটেরিমিয়া হওয়ার পরে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়, বিভিন্ন রকম ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেসব ম্যাক্রোফেজ সালমোনেলাকে ক্যারি করে, একসময় ওই ম্যাক্রোফেজের মধ্যে সালমোনেলা মাল্টিপ্লিকেশন এত বেশি হয়ে যায় যে ম্যাক্রোফেজ নিজেই রাপচার হয়ে যায়। তখন কি হয়? এই সালমোনেলা গুলা আরো বেশি পরিমাণে রিলিজ হয় ব্লাড স্ট্রিমের মধ্যে। ওকে, সো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলা কি কি হতে পারে? অনেকগুলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি এতগুলো আমাদের দরকার হয় না, বিশেষ করে বিডিএস এর জন্য। এখানে তুমি শুধু দুই তিনটা মনে রাখবা। একটা হচ্ছে ফিভার। ফিভারের প্যাটার্নটুকু কিরকম? স্টেপ লেডার প্যাটার্ন। আমরা যে সিঁড়ি বেয়ে উঠি, ঘরে বাড়িতে যেসব সিঁড়ি বেয়ে আমরা উঠি, সেগুলাকে বলা হয় স্টেপ লেডার। ঠিক আছে, তাহলে ফিভারটা হচ্ছে কি স্টেপ লেডার প্যাটার্ন, টাইপ অফ প্রলং কন্টিনিউয়াস ফিভার। মানে ফিভার থাকবে এবং এটা একটু একটু করে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। দুই নম্বর যেটা, এটা আসলে সবার ক্ষেত্রে পাওয়া যায় না, 30% পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে কিছু র্যাশ পাওয়া যায় শরীরের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে কিছু র্যাশ পাওয়া যায়, ওগুলাকে বলা হয় রোজ স্পট। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে লেট ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন। একদম যদি আনট্রিটেড থাকে, তখন দেখা যায় যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এবং ইন্টেস্টিনাল পারফোরেশন দেখা যেতে পারে। ওই যেটা দেখালাম তোমাদেরকে উইলবার রাইটের ক্ষেত্রে, ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে মারা গেছিল। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এই তিনটা পয়েন্টই তোমাদেরকে মনে রাখতে হবে, আর বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিলে হবে। তাহলে দিস আর দ্য সিমটম
এই দেখো, এই ছবিটা দেখো, রোজ স্পট, সারা শরীরে লালচে কতগুলো র্যাশ দেখা যায়। আর এই যে গ্রাফটুকু, এই গ্রাফটুকু অনেকটা দেখতে সিঁড়ির মতো। আমরা যখন ক্লিনিক্যাল ওয়ার্ডে যাই, সেখানে কোনো জ্বরের রোগী থাকলে সেগুলো আমাদেরকে গ্রাফের মাধ্যমে পয়েন্ট আউট করতে হতো। মানে আজকে টেম্পারেচার কত, টেম্পারেচারের একটা গ্রাফ চার্ট মেনটেন করতে হয়। তারপরে গ্রাফ চার্ট গুলা দিনের পর দিন অবজারভেশন করা হয়। তো এন্টেরিক ফিভারের মধ্যে ফিভারের যে প্যাটার্নটুকু আছে সেটা গ্রাফ চার্টটা অনেকটা এরকম। এটাকে বলা হয় স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডারের প্যাটার্ন। ওকে, তাহলে দেখো সময়ের সাথে সাথে কিন্তু জ্বর বাড়তেছে, একটু একটু করে সময়ের সাথে সাথে জ্বর বাড়তেছে। এবার আসে ডায়াগনোসিস। ডায়াগনোসিসটুকু আমাদের মাইক্রোবায়োলজির জন্য ইম্পর্টেন্ট। আমাদের ডায়াগনোসিসটাকে আমরা 4 ভাগে ভাগ করি। ডে 1, 2, উইকলি ভাগ করি। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক। ফার্স্ট উইকের মধ্যে যেটা স্যাম্পল নেবা সেটা হচ্ছে গিয়ে ব্লাড। ওই যে বললাম লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে সে কোথায় যায়, সিস্টেমিক সার্কুলেশনে। দ্যাট মিনস তুমি তাকে ব্লাডে পাবা। তো দেখা যায় যে প্রথম সপ্তাহে ব্লাডে সে সর্বোচ্চ পরিমাণে থাকে। তাহলে একে ডায়াগনোসিস করতে গেলে তোমাকে প্রথমে যে স্যাম্পল নিতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্লাড, ফার্স্ট উইকে। এর পাশাপাশি তুমি কিছু ইন্টেস্টিনাল সিক্রেশন নেবা। আসো আমরা যে 4টা উইকে ভাগ করলাম সেটা দেখি। ফার্স্ট উইকে তুমি করবা ব্লাড কালচার। এর পাশাপাশি বোন ম্যারো স্প্যারেট করে সেটা কালচার করতে পারো এবং ডিউডেনাল স্প্যারেট করে সেটা কালচার করতে পারো। সেকেন্ড এন্ড থার্ড উইক যেটা খুবই ইম্পর্টেন্ট, উইডাল টেস্ট, এটা আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। এটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট। আর ফোর্থ উইকে তুমি স্টুল এবং ইউরিন কালচার করবা। প্র্যাকটিক্যালি স্টুল ইউরিন কালচার আমরা করি না, প্র্যাকটিক্যালি করা হয় না। ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে বেসিক্যালি ডায়াগনোসিসটা হয়ে যায়। ওকে, তাহলে কোন উইকে তুমি কি করবা এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে ফার্স্ট উইকের সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা হচ্ছে ব্লাডের মধ্যে। তাহলে তুমি ব্লাড কালেকশন করে ব্লাড কালচার করবা। ওকে, সেকেন্ড এবং থার্ড উইকের উইডাল টেস্ট, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট। আমরা জানি আমাদের শরীরে একটা অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিপক্ষে অ্যান্টিবডি তৈরি হয়, আর এই অ্যান্টিবডি তৈরি হতে মিনিমাম 1 সপ্তাহ লাগে। তাহলে ফার্স্ট উইকে উইডাল টেস্ট করে কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক্যালি বললাম 1 সপ্তাহ পরে অ্যান্টিবডি তৈরি হয় অথবা 2 সপ্তাহ পরে অ্যান্টিবডি তৈরি হয়। ওই জন্য সেকেন্ড এন্ড থার্ড উইকে উইডাল টেস্টটুকু আমরা করব। এখন উইডাল টেস্ট, উইডাল টেস্টটা কি? It is an agglutination test where H and O antibodies are detected in the patient's serum by using H and O antigen. তোমাদের সালমোনেলা অ্যান্টিজেন গুলোর নাম মনে আছে? কি কি ছিল? OHBA, OH এবং VI, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো O এবং H অ্যান্টিজেন। O হচ্ছে সোমাটিক, যেটা হচ্ছে সেল ওয়াল থেকে পাওয়া যায়, আর H হচ্ছে ফ্লাজেলার অ্যান্টিজেন, ঠিক আছে? তোমার কাছে এই দুইটা অ্যান্টিজেন আগে থেকে আছে, এটা কমার্শিয়ালি পাওয়া যায়, বোতলের মধ্যে থাকে, ঠিক আছে? আর তুমি এখন সালমোনেলা দ্বারা আক্রান্ত হলা। আক্রান্ত হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হবে কার কার এগেনস্টে? ও অ্যান্টিজেনের এগেনস্টে, এইচ অ্যান্টিজেনের এগেনস্টে আর ভিআই অ্যান্টিজেনের এগেনস্টে। তো ভিআই এর যেটা আছে সেটার এগেনস্টে ভালো অ্যান্টিবডি তৈরি হয় না, ভালো অ্যান্টিবডি তৈরি হয় ও এবং এইচ এর এগেনস্টে। তাহলে সালমোনেলা দ্বারা আক্রান্ত হলো এবং ডাক্তার সাসপেক্ট করতেছে এটা এন্টেরিক ফিভার। তাহলে উনি উইডাল টেস্ট প্রেসক্রাইব করলো। প্রেসক্রাইব করার পরে আমাদের ল্যাবে আসবে এবং আমরা কি করব, পেশেন্ট থেকে ব্লাড কালেকশন করে সিরামটাকে আলাদা করব। ওই সিরামের মধ্যে কিন্তু সে যদি সালমোনেলা দ্বারা আক্রান্ত হয়, সিরামের মধ্যে ও এবং এইচ অ্যান্টিবডি থাকবে এগেইনস্ট সালমোনেলা। ওকে, তাহলে এই যে দেখো
আমাদের কাছে কিছু একটা কার্ড আছে, কার্ডের মধ্যে OH দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা সেরাম গুলো দিয়ে দেবো এক ফোঁটা করে, এবং তার সাথে O এবং H অ্যান্টিজেন গুলা অ্যাড করে দেব। এগুলা লিকুইড ফর্মে পাওয়া যায়, ড্রপার দিয়ে অ্যাড করে দেব। যদি ভিজিবল ক্লাম্পিং দেখা যায়, তোমরা তো ব্লাড গ্রুপিং করছো না, জি স্যার। এই একই রকম ব্লাড গ্রুপিং এর মতোই। যদি দেখা যায় যে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা আরেকটার সাথে বাইন্ড করছে, তাহলে ভিজিবল ক্লাম্পিং পাবা। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে গিয়ে দলা পাকায় যাওয়া, একটা ভিজিবল ক্লাম্পিং পাবা, ঠিক আছে? তাহলে এই ক্লাম্পিংটা দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি পেশেন্ট টাইফয়েড পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, আচ্ছা, তাহলে উইডাল টেস্ট হচ্ছে গিয়ে একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট where H and O antibodies are detected in the patient serum by using H and O antigen. এবার আসো, কিছু কিছু মানুষ টাইফয়েডের ক্যারিয়ার হিসেবে কাজ করে। বেসিক্যালি দেখা যায় যে টাইফয়েড ফিভার অনেক সময় নিজে নিজেই ভালো হয়ে যায়। একটু সে সাফার করলো, কোনো ট্রিটমেন্ট নিল না, নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু ভালো হওয়ার পরে তারা ক্যারিয়ার হিসেবে কাজ করে। দ্যাট মিনস তাদের ইউরিন স্টুল দিয়ে কন্টিনিউয়াসলি টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফি পাস করে, ঠিক আছে? তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে গিয়ে মেরি মেলন, সে টাইফয়েড মেরি নামে পরিচিত। ওকে, সো এই মহিলা একজন ছিলেন কুক, রাঁধুনি। এটা নিউ ইয়র্কের কাহিনী। এই রাঁধুনি বিভিন্ন হোটেলে কাজ করত, সে ছিল কেরিয়ার। তার স্টুলের সাথে সালমোনেলা টাইফি পাস করতো, এবং তার হ্যান্ড হাইজিন ভালো ছিল না, পার্সোনাল হাইজিন ভালো ছিল না, যার কারণে তার দ্বারা অনেক মানুষ কিন্তু সালমোনেলা মানে এন্টেরিক ফিভারে আক্রান্ত হয়েছে, এবং কিছু কিছু মানুষ মারাও গেছে। এবং তাকে প্রথম আইডেন্টিফাই করা হয়েছিল যে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হিসাবে, ঠিক আছে? সো কিছু কিছু মানুষ ক্যারিয়ার হিসাবে থাকতে পারে, সে এন্টেরিক ফিভারে আক্রান্ত হলো, তার শরীরে সালমোনেলা টাইফি আছে, সে এরপরে কি হলো, ভালো হয়ে গেল, কিন্তু ভালো হওয়ার পরও সে ওই অর্গানিজমের ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। ওকে, এবং সে মহিলা, সে মানুষ যদি কুক হয় তাহলে তার কথাই নাই। তাহলে ক্যারিয়ার হয় দুই রকমের, একটা হচ্ছে ফিকাল ক্যারিয়ার আর একটা হচ্ছে ইউরিনারি ক্যারিয়ার। সো ফিকাল ক্যারিয়ারটা বেশি কমন। এখানে সালমোনেলা কি করে, মাল্টিপ্লাই ইন দ্য গলব্লাডার এন্ড এক্সক্রিটেড ইন ফিচেস। আমি তোমাদেরকে আগেই দেখাচ্ছি যে যখন প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া হওয়ার পরে সালমোনেলা টাইফি বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয়, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গল ব্লাডার, ঠিক আছে? তো তোমরা জানো যে গল ব্লাডারের মধ্যে বাইল স্টোরেজ হয়, এবং ফ্যাটি ফুড যদি শরীরের পড়ে তাহলে ওই গল ব্লাডারটা কন্ট্রাক্ট করে বাইলটাকে ইন্টেস্টাইনে পৌঁছায় দেয়। ওকে, এবং আলটিমেটলি কি করে, ফ্যাটকে ডিজলভ করে, আর বাকি যেটা হলো না, ডাইজেশন হলো না, সেটা স্টুলের সাথে পাস করে যায়। ওকে, তাহলে যদি গলব্লাডারের মধ্যে সালমোনেলা টাইফি থাকে, গলব্লাডার যতবার কন্ট্রাক্ট করবে ততবারই কিন্তু সালমোনেলা টাইফি তোমার ইন্টেস্টাইনে আসবে এবং স্টুলের সাথে পাস করবে। তাহলে এই যে 10টা বেজে গেছে, এটা কিন্তু আর 5 মিনিটে শেষ হয়ে যাবে। এখন এরপরে কার ক্লাস? প্যাথোলজি না? কে নেবে আজকে? নাসরিন আপা নেবে নাকি ডাক্তার তাহমিনা নেবে? সেটা জানি না এখন। সাথে আপনি সাথে আরো শেষ করে দেন স্যার, সমস্যা নেই। ওনারা এমনি লেটই শুরু করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার আর 5-6 মিনিট লাগবে। সো এই যে ক্যারিয়ার যেটা আছে, ক্যারিয়ারকে 3 ভাগে ভাগ করা আছে, কনভালসেন্ট ক্যারিয়ার, টেম্পোরারি ক্যারিয়ার আর ক্রনিক ক্যারিয়ার। তার মধ্যে যেটা খারাপ সেটা হচ্ছে গিয়ে ক্রনিক ক্যারিয়ার, ঠিক আছে? ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই অর্গানিজমটা 1 বছর বা তার অধিক সময় ধরে পাস করে, অনেক সময় লাইফ টাইম পর্যন্ত পাস করে, ঠিক আছে? সো ক্রনিক ক্যারিয়ারের সংখ্যা 1 to 4% অফ ইনফেক্টেড পিপল। মেরি মেলন যে ছিল, সে ছিল ক্রনিক ক্যারিয়ার। তাহলে এই যে বললাম
ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তোমার গলব্লাডারের মধ্যে দেখা যাচ্ছে সালমোনেলা টাইফি আছে, এবং যখনই তোমাদের কি হলো ফ্যাটি ফুড বা এই টাইপের খাবার যখন আসলো, আলটিমেটলি গলব্লাডার কন্ট্রাক্ট করে, যতবারই গলব্লাডার কন্ট্রাক্ট করে বাইলের সাথে সাথে সালমোনেলা টাইফিটাও কিন্তু আলটিমেটলি ফিচার্স দিয়ে পাস করে। এখন আসো ট্রিটমেন্ট কিছু না, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, ফিভার থাকলে ফিভার কমাও, যদি ফ্লুইড ইলেকট্রোলাইট ডিহাইড্রেশন অনেক সময় ডেভেলপ করে তাহলে ফ্লুইড ইলেকট্রোলাইট দিয়ে ম্যানেজ করো, আর এর পাশাপাশি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর যারা কেরিয়ার আছে তাদেরকে অ্যান্টিবায়োটিক থেরাপির পাশাপাশি সার্জিক্যাল রিমুভাল অফ গলব্লাডার করা হয়, কারণ আমরা জানি গলব্লাডারের মধ্যে এটা কিন্তু জমা থাকতেছে। ওকে, তাহলে সার্জিক্যাল রিমুভাল অফ গলব্লাডারটুকু ইম্পর্টেন্ট। তাহলে সামারি করলে আমরা দেখতে পাচ্ছি যে সালমোনেলাটা রড শেপ গ্রাম নেগেটিভ এন্টেরোব্যাকটেরিয়াসি, যেটা আমাদের ইন্টেস্টিনালের এম সেলকে ইনফেক্ট করে এবং পেয়ার স্পেসে এন্টার করে। ওকে, এবং সে ওখানে ম্যাক্রোফেজের সাথে তার দেখা হয়, এবং ম্যাক্রোফেজ দ্বারা সে কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে না, কিন্তু উপরন্তু ম্যাক্রোফেজ কি করে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে তাকে ব্লাড স্ট্রিমে পৌঁছায় দিচ্ছে। ওকে, আবার ম্যাক্রোফেজটা কি হচ্ছে, তার শরীরে যখন অর্গানিজম গুলা বেশি মাত্রায় মাল্টিপ্লিকেশন করে ম্যাক্রোফেজ নিজে রাপচার হয়ে যায়, এবং রাপচার হওয়ার কারণে এই অর্গানিজমটা কিন্তু ব্লাডে আরো বেশি ডিপোজিট হয়, মানে আরো বেশি ছড়ায় পড়ে ব্লাডের মাধ্যমে। ওকে, তাহলে সিমটম কি? হাই ফিভার থাকবে, ফিভারের প্যাটার্নটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন, এবং 30% কেসে কি দেখা যায়, রেড কালারের র্যাশ দেখা যায়। ওকে, এটাকে বলা হয় কি, রোজ স্পট। ওকে, আর কেরিয়ার স্টেটে দেখা যায় যে তারা গলব্লাডারে জমা থাকে এবং ফিচেসের মাধ্যমে এটা এক্সক্রিটেড হয়। তাহলে আজকে আমাদের সালমোনেলা এতটুকুই। সালমোনেলার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ এন্টেরিক ফিভার, ল্যাব ডায়াগনোসিস, তুমি কোন সপ্তাহে কি করবা, ঠিক আছে? আর আমি প্রথমে বললাম ল্যাব ডায়াগনোসিসে ফার্স্ট উইকে ব্লাড কালচার করব, এটা মেইনলি। সেকেন্ড উইকে এবং থার্ড উইকে উইডাল টেস্ট, এবং ফোর্থ উইকে ইউরিন এবং স্টুল কালচার। ওকে, তাহলে তোমাদেরকে ব্লাড কালচার নিয়ে কিন্তু কোয়েশ্চেন করবে যখন সালমোনেলা আসবে, ব্লাড কালচার নিয়ে কিন্তু কোয়েশ্চেন করবে, যেটা মাস্টার স্যার তোমাদেরকে পড়ায় দেবেন। ওকে, আর সাপোজ আমি ইউরিন এবং স্টুল কালচার করব, কোন মিডিয়া ইউজ করব বলো তো? কোন মিডিয়া ইউজ করব? বলো বলো, এন্টেরোব্যাকটেরিয়াসি শুরু করছি, একটা মিডিয়ার নাম বললাম, ম্যাককনকিয়াগার মিডিয়া। ম্যাককনকিয়াগার মিডিয়া। কারণ কি? ম্যাককনকিয়াগার মিডিয়াতে এরা কোন কোন কালার কলোনি দেবে? স্যার পিঙ্কা, ইয়া এই দেখো, পেল পেল কালার কালার কলোনি দিবে। পেল কালার। তোমাদেরকে আমি কিন্তু 4টা অর্গানিজম পড়াইছি, ইকোলাই, ক্লেবশিয়েলা, সালমোনেলা, শিজেলা। ইকোলাই এবং ক্লেবশিয়েলা কলোনি দেবে পিঙ্ক কালার, আর সালমোনেলা, শিজেলা কলোনি দেবে পেল কালার। পরীক্ষা কিন্তু এটাই জিজ্ঞেস করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক নলেজ। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ক্লাসটুকু শেষ হলো, ধন্যবাদ। আমি তাহলে তোমাদের পার্টিসিপেন্টের স্ক্রিনশটটুকু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 36 জন আছে আমাকে নিয়ে।